স্বাগত এডিটর স্পিকে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন 4 বছরের মধ্যে সবচেয়ে কম, তবে আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে এই মুহূর্তে দাম সমন্বয়ের কোনো সম্ভাবনা নেই নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। তবে দাম না কমানোর সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করেন অর্থনীতিবিদরা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গেল 6 মাসে প্রায় 30%-রও বেশি কমেছে। চলতি বছরের জুনে বিশ্ববাজারে অশোধিত জ্বালানি তেলের দাম প্রায় $107 কাছাকাছি থাকলেও বর্তমানে তা নেমে এসেছে $74-এরও নিচে। আর গত 4 বছরের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন অবস্থায় রয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে লাভবান হয় তেল আমদানিকারক দেশগুলো। তারপরও এই মুহূর্তে দেশে তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। তেল ক্রয় বাবদ সরকারকে অনেক লোকসান গুনতে হয়েছে। তো এর ফলে আমি এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেলেও স্থানীয় বাজারে তেলের দাম কমানোর সুযোগ থাকছে না, যেহেতু আমি ভর্তুকির মধ্যে আছি। যদি ভর্তুকিটা সমন্বয় করে শূন্যে আমরা আনতে পারি তখন হয়তো সেটা করা যেতে পারে। এবং সেটা ভর্তুকি দিয়ে দেশের চাহিদা অনুযায়ী প্রতি বছর গড়ে 50 লাখ মেট্রিক টন তেল আমদানি করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় গত 4 বছরে লোকসানের পরিমাণ কমেছে তেল আমদানিকারক এই সংস্থাটির। তাই যৌক্তিকভাবে দেশের বাজারে তেলের দাম কমানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। এই ভর্তুকি কাকে দিব আমরা? এই ভর্তুকি আমরা গরিব মানুষকে দিব, ধনীকে দেব না। এটা হলো জেনারেল নীতি। সুতরাং দাম যখন কমছে তখন বাড়তি মুনাফা না করি আমি, কিন্তু দামটা আমি কমিয়ে রাখি ফর জেনারেল পিপল। সর্বশেষ 2013 সালের জানুয়ারিতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে জানতে কথা বলছি জ্বালানি বিষয়ক জনাব শামসুল আলমের সঙ্গে। জনাব শামসুল আলম, যেটি আমাদের বিইআরসির একজন সদস্য বললেন যে আমাদের ডক্টর সেলিম মাহমুদ বললেন যে আমাদের যেহেতু অনেক ভর্তুকি দেওয়া হয়েছে তেলে, বিশ্ববাজারের দাম কমলেও এই মুহূর্তে আসলে দাম কমানো সম্ভব না বা দাম কমানো একটি যৌক্তিক পদক্ষেপ হবে না। এই বিষয়ে আপনি কি বলবেন স্যার? প্রথম কথা হচ্ছে যে বিআরসি তেলের উপরে তার নিয়ন্ত্রণ নেই। রেগুলেটরি অথরিটি হিসেবে বিআরসি তেল বা জ্বালানি তেল বা লিকুইড ফুয়েল নিয়ন্ত্রণ করে না। বিআরসি তেলের উপরে তার নিয়ন্ত্রণ নেই। রেগুলেটরি অথরিটি হিসেবে বিআরসি তেল বা জ্বালানি তেল বা লিকুইড ফুয়েল নিয়ন্ত্রণ করে না। এটা সরকার সরাসরি নির্বাহী আদেশে করে। এটা যদিও আইনের সঙ্গে এটা কনফ্লিক্টিং। 2 নম্বর হচ্ছে যে কোনো প্রকারেই হোক, যে কোনো কৌশলেই হোক, জ্বালানি খাতে জ্বালানির মূল্য বৃদ্ধি নীতি হিসেবে সরকারের মধ্যে কাজ করছে এবং সরকার সেভাবেই এই সেক্টরটাকে নিয়ন্ত্রণ করছে। বিদ্যুতের দাম বলেন, গ্যাসের দাম বলেন, জ্বালানি তেলের দাম বলেন, এটা বাড়াচ্ছে এবং বাড়ানোর ব্যাপারে এবং তারা ভর্তুকি কমানোকে অজুহাত হিসেবে সামনে আনছে এবং সাহায্য সংস্থারও এ ব্যাপারে চাপ আছে। দীর্ঘদিনের কৌশল এটা থাকা সত্ত্বেও এই সময়টাকে সবচেয়ে মক্ষম সময় হিসেবে বেছে নেওয়া হচ্ছে। তো সুতরাং সেই কৌশলগত কারণেই বিশ্ববাজারে দাম কমলেও এটা কমানো হচ্ছে না এবং জ্বালানি খাতকে যেহেতু বিদ্যুৎ ও জ্বালানি খাত বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে, সুতরাং যত বেশি প্রফিটের মার্জিন বাড়ানোর সুযোগ সৃষ্টি করা যাবে, সরকারের পলিসিতে হচ্ছে বিনিয়োগ তত বেশি আকর্ষণ করা যাবে এবং সেই জায়গা থেকেই এই সব বিষয়গুলো ঘটছে। অধ্যাপক শামসুল আলম, আপনি গ্যাসের দাম বাড়ানোর কথা বলছিলেন, কিন্তু আপনি কি মনে করেন না যে পাইপলাইনে বাংলাদেশের যে 6 থেকে 7% লোক পাইপলাইনে গ্যাস পাচ্ছে, সেই চুলাতে তারা মাত্র 450 টাকা দিচ্ছে দুটি বার্নারে, এবং যারা এলপিজি গ্যাস ব্যবহার করে রান্না করছে ঘনীভূত তরল গ্যাস, তারা মাসে প্রায় 3000 টাকার মতো খরচ হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু সমন্বয় করা দরকার এবং পাইপলাইনে গ্যাস যারা পাচ্ছে তাদের সেটি বাড়ানো দরকার। সেই সমন্বয়টি করা জরুরি বলে আপনি মনে করেন না? সমন্বয়ের এখন প্রশ্ন হচ্ছে যে আমরা গ্যাসের বিতরণের বিষয়টি এবং মূল্যহারের ডিস্ট্রিবিউশনের বিষয়টি, সমন্বয়ের বিষয়টি উইদিন দি ভোক্তাদের মধ্যে এটার কৌশলগতভাবে নির্ধারণ করতে হবে। যেমন ধরেন, যদি 5000 টাকাও যদি গ্যাসের চুলা প্রতি মূল্য নির্ধারণ করা হয়, তাতে অন্তত গুলশান বনানীর অধিবাসীদের কোনো সমস্যা নাই।
কিন্তু আপনার বস্তিতে যদি আপনার 100 টাকাও বাড়ে তাহলেও তাদের আয়ের উপরে বা তাদের ব্যয়ের উপরে চাপ সৃষ্টি হবে এবং এই জায়গাগুলোতে প্রান্তিক জনগণের সুরক্ষার ব্যবস্থা রাখতে হবে। ঢালাওভাবে এইভাবে বাড়ানোর যে কৌশলটা তা আলটিমেটলি আপনার মানুষের জন্য সুফল বা অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে না। উপরন্ত গ্যাস সেক্টরে, এই আবাসিক সেক্টরে ইচ্ছাকৃতভাবে ইউটিলিটিগুলো মিটার দেয় নাই। মিটার দিলে নিজে নিয়ন্ত্রণ করে গ্যাসের দাম বাড়া কমার সঙ্গে ব্যবহারের কনজামশন কমিয়ে বাড়িয়ে সমন্বয় ভোক্তা নিজেই করতে পারে এবং এটা দেওয়া হচ্ছে না এই কারণেই যে হিসাবে গ্যাস সংযোগে যেমন চুরি করছে তেমনিভাবে হিসাবেও ইউটিলিটিগুলো গ্যাস চুরি করছে প্রচুর। কিন্তু স্যার এবং গ্যাস স্যার এখানে আপনার কাছে একটু জানতে চাই, দেশের যে 6% বা 7% লোক পাইপলাইনে গ্যাস ব্যবহার করে, স্যার যে 6 বা 7% লোক পাইপলাইনে গ্যাস ব্যবহার করে তাদের মধ্যে কাউকে কি প্রান্তিক বলা যায়? আপনি যে বস্তির কথা বলছিলেন ঢাকা বা অন্যান্য জায়গায়, বস্তিতে কিন্তু এখন আর পাইপলাইনে গ্যাস সেই অর্থে আর নাই বললেই চলে আর কি। আমি প্রান্তিকটা, আপনি যে কথা বলছেন, আমি হোল জ্বালানি সেক্টরের আপনার রান্নার ক্ষেত্রে পুরা জ্বালানিটাকে আপনি এর মধ্যে আনতে হবে এবং পুরা প্ল্যানিংটাই সেভাবে করতে হবে। এখান থেকে গ্যাস সেক্টরের যে অতীতে যেসব টাকাগুলো নিয়ে যাওয়া হয়েছে সেই সব টাকাগুলো ভাগাভাগি করে প্রফিট বোনাস হিসেবে সরকারের রাজস্ব হাই হিসেবে আসছে, জ্বালানি খাত উন্নয়নের জন্য অ্যাটলি ব্যবহার করা হয়নি। তো এই যে টাকা, এখনও গ্যাস খাত লাভজনক, 3বার সিএনজির নামে টাকা বাড়ানো হয়েছে, 2বার ওভারঅল 2008 সালে বাড়ানো হয়েছে, এগুলো ঘাটতি ছিল না। সেই সব টাকা যেভাবে খরচ করা হয়েছে তাতে গ্যাস খাত কর্তৃপক্ষের কাছে যেমন গ্যাস নিরাপদ নয়, গ্যাস বিক্রি করার টাকাও তাদের কাছে নিরাপদ নয়। তারা সেসব টাকা জনকল্যাণ খাতে ব্যয় করেনি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।